বিশেষ করে যখন দেশ সংকটে রয়েছে, ছাত্ররা তরুণেরা মনে করছে যে চ্যালেঞ্জ নিতে হবে এবং দেশের যে সংকটগুলো আছে একটু পরিত্রাণ পাওয়ার জন্য ছাত্রলীগ বেটার অপশন, এবং এই ঝুঁকি গ্রহণ করার প্রতি স্বাভাবিকভাবে তরুণদের আগ্রহ থাকে, একটা দুর্নিবার আকাঙ্ক্ষা থাকে। আজকে যখন নির্যাতন নিষ্পেষণের শিকার হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা, শিশু কিশোর কারাগারগুলো ভর্তি হয়ে আছে ছাত্রলীগের ছেলেমেয়েদের দ্বারা, এসএসসি পরীক্ষা দিতে পারছে না, স্কুল টেস্টে অংশগ্রহণ করতে পারছে না, হয়তো প্রতিবন্ধী ছেলে মেয়ে, স্পেশালি অ্যাবল্ড যাদেরকে আমরা বলি, তার বাবা মা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, শুধুমাত্র সেই কারণে পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে না। তার মানে শুধুমাত্র কিন্তু বিশ্ববিদ্যালয়ে এটা হচ্ছে, কলেজে এটা হচ্ছে, বা যারা রাজনৈতিক পদধারী তা কিন্তু না, গোটা বাংলাদেশেই এই নির্যাতনের স্টিম রোলার কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং সবাই যখন আক্রান্ত হয় তখন পাল্টা আঘাত করার জন্য কিন্তু তরুণ প্রজন্মই ছুটে আসে, এবং সেটাই একটা প্রবাহ আমরা দেখতে পাচ্ছি। আজকে বাংলাদেশের তরুণদের মধ্যে ছাত্রলীগের প্রতি আগ্রহ বাড়ছে, যে কারণে তারা কিন্তু মুখের উপর তারা এসএসসি পরীক্ষা দিয়ে বের হচ্ছে এবং এই বিএনপি সরকার সম্পর্কে যা বলা প্রয়োজন ঠিক তাই কিন্তু বলছে। এবং এই জয় বাংলা তো আর দলীয় স্লোগান নয়, এটা তো বাংলাদেশের বিজয়ের স্লোগান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান, এই স্লোগান সবার। এবং ছেলেমেয়েরা কিন্তু সেটাই বলছে, পরীক্ষাটা ভালো হয়েছে জয় বাংলা বলেই কিন্তু তারা সম্বোধনটা করছে। এবং যখন তারা জানে যে জয় বাংলা বলার কারণে আজকে হয়তো কারাগারে 2 বছরের অধিক সময়ে বাংলাদেশের হাজারো ছেলে মেয়ে রয়েছে, যখন তারা জানে জয় বাংলা বলার কারণে হয়তো অনেক শিশু কিশোর তরুণকে প্রাণ দিতে হয়েছে অনেক জায়গায়, তারা জানে যে জয় বাংলা বলার কারণে তাদের বাবা মায়েদের আদর স্নেহ থেকে তারা হয়তো বঞ্চিত আছে, কিন্তু তারা তারপরও কিন্তু সাহস করে এই জয় বাংলাটা বলে ফেলছে। এবং পরীক্ষা দিতে পারছে না, তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে, তারা ইচ্ছে মতো কথা বলতে পারছে না, সোশ্যাল মিডিয়ায় সবসময় ব্যাগ স্পেস দিয়ে রাখতে হচ্ছে, জীবন নিয়ে ঝুঁকি, কত ধরনের হুমকি ধামকি প্রত্যেক মুহূর্তেই বলা হচ্ছে, বাড়িতে থাকতে দেওয়া হবে না, ক্লাসে করতে দেওয়া হবে না, তারপরে লাশ খুঁজে পাওয়া যাবে না, কিংবা পরিবার আক্রান্ত হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি, সরাসরি হুমকি, পুলিশের হুমকি, থানায় নিয়ে যাওয়া হচ্ছে, পরিবারের সদস্যদেরকে আটকে রাখা হচ্ছে। এবং শুধুমাত্র তাই না, মিছিল আপনি করছেন সেটা তো বাদ দিলাম, আপনার বাড়ির সামনে মিছিল হলো কেন, এই কারণে কিন্তু বাড়ি থেকে ঘরে ঘরে গিয়ে শিশু কিশোরদেরকে কারাগারে বন্দি করে দেওয়া হচ্ছে। এবং এই দম বন্ধ করা পরিবেশে আসলে ছাত্রলীগের প্রতি, এই ছাত্রলীগের সংগঠনটা তো শুধুমাত্র আমাদের সংগঠন না, এটা তাদের সংগঠন যারা আজকে এই সংগঠনে অন্তর্ভুক্ত হচ্ছে, এই সংগঠনটা তাদের যারা মুক্তির কথা বলে, যারা গণতন্ত্রের কথা বলে, যারা জাস্টিস চায়, যারা বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত চায়, যারা নতুন দিনের রাজনীতি চায়, তারা ছাত্রলীগের কাছে আছে। এবং আমি মনে করি যে এখন গোটা বাংলাদেশের তরুণদের জন্য ছাত্রলীগ করাটাই হচ্ছে এক ধরনের সাহসের পরিচয়, ছাত্রলীগ করাটাই এক ধরনের আগ্রহ, এক ধরনের ভালোবাসা, এবং এটা আসলে এক ধরনের দুঃসাধ্যকে অতিক্রম করার চ্যালেঞ্জ না, এক ধরনের অ্যাডভেঞ্চার রয়েছে রাজনীতি করার মধ্যে, এক ধরনের ক্রাইসিস মোকাবেলা করার মতো এক ধরনের কারেজ তৈরি করে সবার মধ্যে, এক ধরনের সবকিছু উপেক্ষা করে যে জয়ী হওয়া যায়, সেই আকাঙ্ক্ষাটা আসলে তরুণদের মধ্যে প্রবল ভাবে রয়েছে, যে কারণে আসলে ছাত্রলীগের প্রতি আগ্রহটি প্রবল হয়ে বাড়ছে বলে আমাদের মনে হচ্ছে। একটা প্রশ্ন এসে যায়, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, সেই সময় ছাত্রলীগের বিরুদ্ধে কিন্তু মিডিয়া ট্রায়াল মানে একটি প্রপাগান্ডা প্রচুর ছিল, কিন্তু যখন মিডিয়া ছাত্রলীগের পক্ষে না, সকল গণমাধ্যম ছাত্রলীগকে নিয়ে কোনো রকম কোনো সংবাদ নেই, একটা দুঃসময়, দমবন্ধ করা পরিবেশ, এরকম একটা সময় ছাত্রলীগের সাথে জনগণের সম্পৃক্ততা, সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা, বন্ধুত্ব, এটা যেন নতুন করে স্থাপিত হলো। এই নতুন সম্পর্ক স্থাপনের কৃতিত্বটা অবশ্যই আমি মনে করি এই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে অনেকখানি আপনি, আপনার সাধারণ সম্পাদক এবং বিভিন্ন মানে মহানগর, উত্তর, দক্ষিণ, মানে পুরো বাংলাদেশের সকলেরই এই কৃতিত্বটা বর্তায়। কিন্তু নিশ্চয়ই একটা মেকানিজম ছিল, কৌশল ছিল, যে হঠাৎ করে 5ই আগস্ট পরবর্তী সময় ছাত্রলীগের জনপ্রিয়তা কিন্তু বেড়ে গেছে, কারণটা কি?
এটার এই কৃতিত্ব ছাত্রলীগের কর্মীদের, সাধারণ কর্মীদের, যারা মাঠে থেকে লড়াই করছে, যারা কারাগারে আছে, যারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, যারা প্রিজন ভ্যানে তার সরে চিৎকার করে জয় বাংলা বলতে যাদের আত্মবিশ্বাসের অভাব হচ্ছে না, যারা কোর্টে দাঁড়িয়ে এই বিচারককে চ্যালেঞ্জ করে তার অবৈধ ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিতে পারে, আমি মনে করি যে কৃতিত্বটা তাদের। এবং একই সঙ্গে কৃতিত্বটা আসলে সাধারণ জনগণের, শিক্ষার্থীদের, তরুণদের, যারা হয়তো ছাত্রলীগের সাথেও নাই, পাচেও নাই। আজকে যখন দেখে যে ছাত্রলীগের কর্মীদের বেদনার গল্প আর তার জীবনের গল্পটা আসলে মিলে যাচ্ছে, যখন সে দেখছে যে সে সমস্যার মধ্যে পড়ছে, আজকে তার লেখাপড়ার জীবনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে বই পাচ্ছে না, সে যখন দেখছে তার ছোট ভাইটা, তার ছোট বোনটা, তার পাড়া প্রতিবেশী স্বজনদের মধ্যে কেউ হামের টিকার অভাবে প্রত্যেক মুহূর্তে মৃত্যুর আতঙ্ক নিয়ে ঘুরছে, যখন সে দেখছে যে তার বোন কিংবা বন্ধু হয়তো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসতে ফিরতে যেতে বিভিন্ন ধরনের হুমকি ধামকি শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, পরিবেশটা যখন এক ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তখন আসলে তারা প্রতিবাদ করতে চেয়েছে, তখন আসলে তারা পাল্টা জবাব দিতে চেয়েছে। যখন তারা দেখেছে যে সরকার সমাধান করছে না, যখন তারা দেখছে যে সরকার নিজেই অপরাধী, যখন তারা দেখছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে যারা মব স্টার তাদেরকে রক্ষা করছে, যখন তারা দেখছে যে বিচারকরা আসলে তাদের বিরুদ্ধেই রায় দিচ্ছে, ব্যবস্থা গ্রহণ করছে, যারা তাদের জীবনের সমৃদ্ধির গ্যারান্টি নিয়ে এসেছিল, যখন তারা দেখছে যে প্রশাসন ভেঙে পড়েছে, যখন তারা দেখছে যে গোটা দেশটা আসলে গুটি কয়েক মানুষের অর্থ, বিত্ত, সমৃদ্ধ, প্রভাব, প্রতিপত্তি আর পাওয়ার এক্সারসাইজ করার একটা মেশিনারি যে পরিণত হয়েছে, তখন আসলে তারা জবাব দিতে চেয়েছে। আমাদের শিক্ষার্থীরা, তরুণরা আসলে প্রথমত তারা জবাব দিতে চেয়েছে, তারা প্রতিবাদ করতে চেয়েছে, তারা একটা কিছু ধরে তারা এই সরকারকে চ্যালেঞ্জ করতে চেয়েছে, এবং যে সমস্যার মধ্যে তারা রয়েছে এই সমস্যা পরিত্রাণ করার জন্য যেটাই বিকল্প হোক না কেন সেটা তারা খুঁজে পেতে চেয়েছে। এবং যখন তারা দেখেছে যে রাজনৈতিক দল এবং সরকার, বিশেষ করে এই অন্তর্বর্তী সরকার এবং এক ধরনের জবরদস্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে সরকার এবং কিছু পলিটিক্যাল পার্টি, নামমাত্র পলিটিক্যাল পার্টি, এগুলো আসলে সরকারের একটা ডিভিশনে পরিণত হয়েছে, বিএনপি, জামায়াত, এনসিপি, এরাও আসলে এক ধরনের সরকার। এই সরকারটা আসলে নানা ভেগ ধরে আছে এবং তারা জানে যে এই তথাকথিত সংসদীয় বিরোধী দলীয় রাজনীতি, এটা আসলে এই যে ক্ষমতার একজিস তৈরি হয়েছে, এটারই একটা নানা ধরনের সিনারিও তারা তৈরি করছে, নানা ধরনের পর্ব তারা তৈরি করছে, নানা ধরনের ভার্সন তারা আমাদের স্টুডেন্টদের সামনে প্লে করার চেষ্টা করছে। তারা জানে যে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে হলে এই সবার বিরুদ্ধে একসঙ্গে লড়াইটা করতে হবে। এবং সে কারণে আমি বিশ্বাস করি যে আগ্রহটা বেড়েছে এবং কৃতিত্বটা আসলে সত্যিকার অর্থে এটি আমি মনে করি যে আমাদের সাধারণ কর্মীদেরকে নিতে হবে। এবং এটা আমরা বক্তৃতার সময় কর্মীদেরকে কৃতিত্ব দিতে হয় এরকম বিষয়টি নয়, এটি হচ্ছে সত্যিকার অর্থে আমাদের কর্মীরা যে সাহসের পরিচয় দিয়েছে, অনুরাগের পরিচয় দিয়েছে এবং বুক চিতিয়ে লড়েছে। এবং আমাদের সংকট থাকতে পারে, কিন্তু সংগঠনের নেতাকর্মীদের যে উচ্ছ্বাস রয়েছে, আমাদের সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু নেতাকর্মীদের সমস্ত জয় করে যে দুঃসাহস আছে, আমি মনে করি যে এটাই পার্থক্য গড়ে দিয়েছে এবং ভবিষ্যতে এটা আরো অনেক কিছুর পার্থক্য গড়ে দেবে। অনেক ধন্যবাদ। একটা ছোট্ট মিছিল দেখে আসি আমরা। হ্যাঁ, মিছিলটা ভীষণ মানে সবাইকে মানে হৃদয়কে নাড়া দিয়েছে। এই মিছিলটি যারা করেছে তাদের খুব বেশি পদ পদবি সেরকম বড় কোনো জায়গা নেই বা অনেক দীর্ঘ সময়েরও রাজনীতির অভিজ্ঞতা নেই, কিন্তু যে কথাটা একটু আগে আপনি বলছিলেন যে তাদের অনুরাগ, তাদের ভালোবাসাটা এত বেশি যে জানে যে হামলা হতে পারে, মামলা হতে পারে। নূর হোসেনের পরিণতির কথা জানে, কিন্তু নূর হোসেনের মতো গণতন্ত্রের জন্য জীবনকে বাজি রাখা, জীবনকে একেবারে জীবনটাকে উৎসর্গ করবার যে মুক্তিযোদ্ধাদের যে ইতিহাস আমরা জানি, আমরা কিন্তু সেরকমই দেখছি। এবং 5 আগস্ট 2024 পরবর্তীতে ছাত্রলীগের এটাই বোধহয় সবচাইতে, মানে এই মিছিলগুলোই সবচাইতে বেশি আমি মনে করি যে সাংগঠনিক শক্তি এবং বিজয়। যদি ছোট্ট করে এই মিছিলগুলো নিয়ে কিছু আরো যে মিছিলগুলো হচ্ছে যদি একটু ছোট্ট করে, তারপর আমরা প্রশ্নোত্তরে যাব। এই মিছিলগুলোই বাংলাদেশের গতিধারা নির্ধারণ করবে।
এই মিছিলগুলি বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা তৈরি করবে, এই মিছিলগুলি জনগণের সরকার তৈরি করবে, এবং এই মিছিলগুলোই আমরা আমাদের যা কিছু অর্জন আজকে এই অগণতান্ত্রিক স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির কাছে জনগণ হারিয়েছে সবকিছু পুনরুদ্ধার করবে এই মিছিলগুলো। এই মিছিলগুলোতে জনগণের কথা আছে, এই মিছিলগুলোতে মানুষের আর্তনাদ আছে, এই মিছিলগুলোতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আছে, এই মিছিলগুলোতে ভবিষ্যতের বুনিয়াদ আছে। এবং আমি বিশ্বাস করি যে এই মিছিলগুলো ছাত্রলীগের মিছিল নয়, এই মিছিলগুলো সত্যিকার অর্থে বাংলাদেশের তারুণ্যের মিছিল, এই মিছিলগুলো গণতন্ত্রের মিছিল, এই মিছিলগুলো অধিকার আর মানুষের অধিকার প্রতিষ্ঠার মিছিল। এবং এই মিছিলগুলোতেই আজকে ছেলে মেয়েরা, স্কুল ড্রেস পরা ছেলে মেয়ে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দল মতের ছেলেমেয়েরা, রাজনীতির সঙ্গে দূরতম সম্পর্ক নেই সেই ছেলেমেয়েরা এবং বাবা মায়েরা আত্মবিশ্বাসের সঙ্গে নির্ভয়ে এই মিছিলের উপর ভর করবে যে তাদের ছেলে মেয়েদের সমৃদ্ধ উন্নত ক্যারিয়ারের জন্য এই মিছিলগুলোর শক্তি বাড়াতে হবে। এবং বাংলাদেশের মানুষ যখন দেখছে যে এই শক্তিশালী গণ আন্দোলন ছাড়া তাদের সমস্যাগুলোর কোনো সমাধান হচ্ছে না, বাংলাদেশের মানুষ যখন দেখছে যে যা কিছু হচ্ছে আসলে তাদের সমস্যাগুলো বাড়াচ্ছে, বাংলাদেশের মানুষ যখন দেখছে যে কোনো কিছুই আর জনগণের জন্য পরিচালিত হচ্ছে না, জনগণকে আজকে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র তাদের ক্ষমতাকে করায়ত্ত করার জন্য, তাদের ব্যাংক ব্যালেন্স বাড়ার জন্য, তাদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য, যেখানের মাধ্যমে মাত্র 1 বছরের রাজনৈতিক ক্যারিয়ার অন্য কোনো পেশায় না থেকে আজকে কতজন কত হাজার কোটি টাকার মালিক হয়েছে যার হিসাব হয়তো জনগণের কাছে না দিলেও জনগণ কিন্তু সবকিছু পরিষ্কার ভাবে তারা বুঝতে পারে, কারণ জনগণ সব জানে এবং বোঝে। এবং সে কারণে আমি বিশ্বাস করি যে এই মিছিলগুলো আসলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। অনেক ধন্যবাদ। বেশ কয়েকটা প্রশ্ন এসছে, আমি প্রশ্নগুলো একটু ছোট করেই বলি। ধামরাই থেকে একজন লিখেছেন, আমি তার নাম পরিচয়টা না দেই সেটাই মনে হয় ভালো। তার প্রশ্নটা হচ্ছে, ছাত্রলীগের পুনর্গঠন ও বিনির্মাণ প্রক্রিয়ায় 5 আগস্টের পরবর্তী সময়ে যারা উজ্জীবিত হয়েছে, যারা কাজ করেছে, তাদের অবস্থান ও মূল্যায়ন কতটা থাকবে, কোথায় থাকবে, থাকবে কিনা আদৌ, মানে যারা কাজ করে যাচ্ছেন অত পদ পদবি নেই এরকম, মানে যে লিখেছে তার পদ পদবি আছে কিন্তু তিনি অন্যদের হয়ে লিখেছেন। যারা রাজপথে লড়াই করছে, যারা কারাগারে থাকছে, যারা ঝুঁকি গ্রহণ করছে, তারাই আমাদের সংগঠনের সকল পর্যায়ের নেতৃত্বে আসবে। হয়তো আমরা ধাপে ধাপে বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় পদায়িত করব, হয়তো আমাদের সেই সাংগঠনিক ইউনিটের সকল বাস্তবতা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, কিন্তু এটি আমরা নিশ্চিত করে বলতে পারি যে যারা আজকে লড়ে যাচ্ছে, যারা আজকে ঝুঁকি গ্রহণ করছে, যারা আজকে স্যাক্রিফাইস করছে এবং যারা সমস্ত প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সমস্ত কিছু জয় করার হিম্মত দেখাচ্ছে, আমরা মনে করি যে সেটাই রাজনীতির সত্যিকারের অংশগ্রহণ, সেটাই রাজনীতির সত্যিকারের প্রভাব। কারণ তাদের এই আগুনই তো ছড়িয়ে পড়ছে সবখানে, তো এটার রাজনৈতিক প্রভাব, সাংগঠনিক প্রভাবিত সবচেয়ে বেশি। সেটি নিশ্চিতভাবেই হবে, এটির ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। হয়তো আমাদের ক্ষেত্রে যেটি হয় যে আমরা একই সঙ্গে আমরা সবগুলো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না, ধাপে ধাপে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, সবাইকে একই সঙ্গে একই জায়গায় মূল্যায়ন করার সুযোগ হয় না। আমাদের হয়তো এক ধরনের সাংগঠনিক কাঠামো তৈরি করার মাধ্যমে ধাপে ধাপে সেগুলো করতে হয়, সেই আলোকে হবে। কিন্তু এটি একটি অনিবার্য, এটি হতেই যাচ্ছে। এবং একই সঙ্গে এটিও বলতে পারি, আজকে ছাত্রলীগের কর্মীদের কাছে কিন্তু ছাত্রলীগের কর্মীরা কি ছাত্রলীগের সভাপতি হওয়ার জন্য লড়ছে? ছাত্রলীগের কর্মীরা কি শুধুমাত্র ইউনিটের দায়িত্ব দেওয়ার জন্য লড়ছে? তারা আগামী দিনে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য লড়ছে। ছাত্রলীগের কর্মীরা শুধুমাত্র মূল্যায়িত হওয়ার জন্য লড়ছে, আমাদের মূল্যায়ন সেটির জন্য নয়। তারা বাংলাদেশের জনগণ দ্বারা, বাংলাদেশের ছাত্র সমাজ দ্বারা মূল্যায়িত হয়ে বাংলাদেশের জনগণকে গণতন্ত্র উপহার দিতে চায়। এবং ছাত্রলীগের কর্মীদের কাছে সেটিই সবচেয়ে বড় প্রায়োরিটি। আজকে যখন আমরা কর্মীদের সঙ্গে কথা বলি, সেটিই তারা বলে, কিচ্ছু চায় না তারা আজীবন ভালোবাসা ছাড়া। এরকম করেই কিন্তু তারা সংগঠনের ভালোবাসা, দলের প্রতি দায়িত্ব, দেশের প্রতি দায়িত্ব, সেটি আজকে যখন মুক্তিযুদ্ধের সময় যখন আমাদের গেরিলারা লড়েছে, জীবন বিসর্জন করেছে, দেশ স্বাধীন কবে হবে না হবে এটি নিয়ে তো তারা নিশ্চিত ছিল না, কিন্তু লড়ে গেছে। একই রকম ভাবে ছাত্রলীগের কর্মীরাও তারা একই অঙ্গীকার নিয়ে, একই প্রত্যয় নিয়ে, একই সাহস নিয়ে তারা এই কাজগুলো করে যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে ছাত্রলীগের কর্মীরা দিন বদলের জন্য লড়ছে, ছাত্রলীগের কর্মীরা পরিবর্তনের লড়ছে, ছাত্রলীগের কর্মীরা শুধুমাত্র ছাত্রলীগকে নয়, আগামী দিনের দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এবং এই গুণে ধরা সমাজ ব্যবস্থাকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়ে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ছাত্রলীগের
কর্মীরা। ছাত্রলীগের যারা কর্মী তারা শুধুমাত্র ছাত্রলীগের কর্মী নয়, আজকে তারা গণতন্ত্রের অ্যাম্বাসেডর হয়ে উঠেছে। একেবারেই। দুটো মন্তব্য পড়ি, সেটি হচ্ছে একজন লিখেছেন যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ভাইয়ের নেতৃত্বেই আমরা লড়াই করব, সাদ্দাম ভাইকে নিয়ে তারা গর্বিত। এবং আরেকজন লিখেছেন যে চিটাগংয়ের অনেক বছর কমিটি সম্পূর্ণ হয়নি, সেটি কবে হবে, এবং এই কমিটি সংক্রান্ত আরো একটি প্রশ্ন আছে, সেটি দীর্ঘদিন ধরে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি নেই, এতে তৃণমূলের কর্মীরা আস্তে আস্তে প্রাণ চাঞ্চল্য হারিয়ে ফেলছে। তৃণমূলের সেই বন্ধ্যাত্ব কাটাতে এবং নতুন প্রাণ চাঞ্চল্য ফেরাতে দ্রুততম সময়ের মধ্যে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি চায় রাজশাহী জেলা ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীরা। এটি একটি। আরেকটি প্রশ্ন আছে যে ছাত্র রাজনীতির আইকন সাদ্দাম হোসেন, সাদ্দাম হোসেনের অনেক ভালোবাসা, সাদ্দাম হোসেন আমাদের অহংকার, সাদ্দাম হোসেন আমাদের অহংকার, অনেক ভালো ভালো কমেন্টস আছে, বটবাহিনীর বকাচকাও আছে, সেটি থাকবে, খুব স্বাভাবিক। আরেকটি যেমন ছাত্রলীগের কিছু তরুণ জেল ফেরত তারা একটা কথা বলেছে, তারা বলেছিল যে আমরা আসলে দল থেকে টাকা পয়সা বা কোনো কিছু আমাদেরকে দেবে সেটা আমরা খুব যে ভাবি তা কিন্তু না, কিন্তু আমাদের পরিবারকে যদি একটু আমাদের অনুপস্থিতিতে আমরা যখন জেলে যাব বা কিছু, তখন যদি দলের নেতাকর্মীরা ফোন করে বলতো যে আপনার ছেলে তো ভালো কাজ করেছে, আপনার ছেলের পাশে আমরা আছি বা আপনার পাশে আছি আমরা, তাহলে আমাদের পরিবারের কাছে আমাদের মানটা বেড়ে যায়। এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই, কারণ আমরা জানি দল এখন ক্ষতিগ্রস্ত, কাজেই দল যে অনেক সাহায্য করবে সেটা নয়, তবে দল আদরে মায়ায় স্নেহে একটু জড়িয়ে রাখবে, এটুকুই আবদার। সেটা শুধু ছাত্রলীগ না, সকলের কাছে। এই যে কটা কমেন্টস এর কথা বললাম, এটা নিয়ে যদি মানে কিছু বলেন। আমাদের কমিটি গঠন প্রক্রিয়া চলমান আছে, ইতিমধ্যে আমরা কিছু কমিটি ঘোষণা করেছি। অন্যান্য জায়গায় আমাদের ধাপে ধাপে প্রত্যেক দিনে আমরা আমাদের জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কাজ করছে, দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ইউনিটে বিভিন্ন জন রয়েছে, সেটির আলোকে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে সকল জায়গাতে। আজকে আমি এখান থেকে স্পষ্ট করে বলতে পারি, বাংলাদেশের সকল সাংগঠনিক ইউনিটে অগ্রাধিকারের ভিত্তিতে, প্রয়োজনের ভিত্তিতে, সক্রিয়তা নিষ্ক্রিয়তার বিবেচনায় সবখানে কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটি ঘোষিত হবে, কমিটি পূর্ণাঙ্গ হবে, এবং শুধুমাত্র সাংগঠনিক জেলা ইউনিটের কমিটি নয়, আমরা ওয়ার্ড ছাত্রলীগের কমিটি করার জন্য এক ধরনের ওয়ার্ড কমিটি উৎসব করবো, আমরা ইউনিয়নের কমিটি গঠন করার জন্য এক ধরনের ইউনিয়ন কমিটি উৎসব করবো, আমরা উপজেলার কমিটি ঘোষণা করার জন্য একটা ডেডলাইন দিব, পৌরসভা, আমাদের কলেজগুলোর অনেক কমিটি, প্রত্যেক জায়গাতে আমরা সাংগঠনিক ইউনিটগুলোর কমিটি ঘোষণা করব। এবং আজকে রাজশাহী জেলার আমাদের যে সংগঠক, আমাদের কর্মী সদস্য যে কথাটি বলেছে, এটি যৌক্তিক কথা। চট্টগ্রাম নিয়ে যে কথাটি বলেছে সেটিও যৌক্তিক, এবং এই কমিটিগুলো দীর্ঘদিন স্থবির রয়েছে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি, কিন্তু তাদের কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি হয়নি যে তারা রাজপথে থাকবে, এবং সেটি তারা কিন্তু দেখিয়েছে। কমিটি না থাকা সত্ত্বেও কিন্তু তারা অসাধারণভাবে লড়েছে, জেলে গেছে, তারা মবের মোকাবেলা করেছে, জয় বাংলা লিখে দিয়েছে, তারা অবিচার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সাধারণ মানুষের কথা বলেছে। আজকে গোটা বাংলাদেশে এই মুহূর্তে কৃষকের পাশে ছাত্রলীগের ছেলেরা দাঁড়িয়েছে, মেয়েরা সহযোগিতা করছে। যখন সরকার নেই, সরকারকে আসলে খুঁজে পাওয়া যায় শুধুমাত্র সমস্ত অপ্রয়োজনীয় কাজে, সরকারকে আসলে খুঁজে পাওয়া যায় সমস্ত ধরনের এক ধরনের অ্যাটেনশন সিকিং বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে শুধুমাত্র তাদেরকে খুঁজে পাওয়া যায়। সরকারকে শুধুমাত্র খুঁজে পাওয়া যায় দোষারোপের কর্মকাণ্ডে, সরকারকে শুধুমাত্র খুঁজে পাওয়া যায় আদালতে যখন রাজনৈতিক বিবেচনায় রায় দেওয়া হয় তখন। এর বাইরে কিন্তু জনগণের কাছে কোনো সরকার নেই। আজকে আমে আক্রান্ত হয়ে বাচ্চাটা যখন মরে যাচ্ছে, সেখানে কিন্তু সরকার নেই। কৃষক যখন সারের সংকটে পাওয়া যাচ্ছে, দেশে সরকার আছে কি নেই বোঝা যাচ্ছে না। আজকে যখন গোটা দেশ অন্ধকার, বিদ্যুৎ নেই, দিনের পর দিন যখন বিদ্যুৎ থাকছে না, ছেলেমেয়েরা এমনকি এসএসসি পরীক্ষা দিচ্ছে, কি ধরনের দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিচ্ছে, সেখানে কিন্তু সরকার খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকার শুধুমাত্র ক্ষমতার যেসব কারবার আছে, সেই ক্ষমতার কারবারই কেবল সরকার খুঁজে পাওয়া যাচ্ছে। এই অবস্থার মধ্য দিয়েও কিন্তু আমাদের নেতাকর্মীরাই তারা লড়ে যাচ্ছে, তারা কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। এবং আমি বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের কর্মীদেরকে এটি বলেছি, আজকে কিন্তু আমাদের এই নেতৃত্ব দেওয়ার জন্য আজকে শুধুমাত্র সভাপতি, সাধারণ সম্পাদক এটি নয়। আজকে আমরা যে লড়াইটা লড়ছি, সেখানে আমাদের সবচেয়ে অগ্রাধিকার কি? আমরা বাংলাদেশে গণতন্ত্র দেখতে চাই। আজকে বাংলাদেশে আমরা মানবাধিকার ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই।
আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অঙ্গীকার আমরা বিজয়ী করতে চাই। এখানে কে দল ক্ষমতা আসলো, ফলাফল কার পক্ষে গেল না গেল, মানুষের সমস্যার সমাধানের রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই। আজকের সবকিছু এখানে অনুপস্থিত, যে কারণে আমাদের প্রায়োরিটি হচ্ছে যে আমরা বাংলাদেশে এগুলো প্রতিষ্ঠিত করব। আজকে এই প্রজন্মে যারা আমরা ছাত্রলীগ করছি, আমরা এই ইতিহাসটা তৈরি করতে চাই। আজকে শুধুমাত্র পদায়িত হওয়া নয়, আজকে বাংলাদেশের এই তথাকথিত এই অপশক্তি রাজনীতির আমরা খেলা বদলে দিতে চাই। আমরা নতুন সমীকরণ তৈরি করতে চাই। সেই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদেরকে প্রস্তুত হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, এবং ছাত্রলীগের কর্মীরা সেটাই করছে। যে আসুন আমরা লড়াই করি, আমরা ঐক্যবদ্ধ করি আরো বিশাল একটি ইতিহাস তৈরি করার জন্য। আসুন আমরা লড়াই করি শুধুমাত্র পদায়িত হওয়ার জন্য না, আসুন আমরা লড়াই করি দেশ বদলে দেওয়ার জন্য। আসুন আমরা লড়াই করি আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আসুন আমরা লড়াই করি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক, কল্যাণধর্মী, গণতান্ত্রিক, সহিষ্ণু রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য। আসুন আমরা বাংলাদেশে লড়াই করি আজকে বাংলাদেশের জনগণের সমস্যা সমাধানের জন্য। শেখ হাসিনার কামব্যাক, যেটি জনগণের প্রিয় একটা কণ্ঠস্বরে পরিণত হয়েছে। আজকে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, কিংবা শেখ হাসিনা ফিরবে, এটা শুধুমাত্র একজন ব্যক্তি ফিরবে কিংবা একজন আওয়ামী লীগের সভাপতি ফিরবে, কিন্তু একজন সাবেক প্রধানমন্ত্রী ফিরবেন সেটি না। মানুষ ভাবে যে তার সমস্যাটির সমাধান হবে, মানুষ ভাবে যে সে বিদ্যুৎ পাবে, তার জ্বালানি সংকটের সমাধান পাবে, কৃষক ভাবে তার কৃষি পণ্যের ন্যায্য হিস্সা পাবে, বাবা মা অভিভাবক জানে যে তার ছেলেটির মেয়েটির সুস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত থাকবে, অভিভাবক নিশ্চিত থাকে তার ছেলের চাকরির গ্যারান্টি থাকবে। সে কারণেই আজকে তারা শেখ হাসিনার কামব্যাক চায়। আসুন আমরা এমন ভাবে লড়াই করি যে বাংলাদেশে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের গল্পের রূপকার যেন বাংলাদেশ ছাত্রলীগ হতে পারে, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের রাজনীতির রিক্টার স্কেলে আমরা একটা রাজনৈতিক ভূমিকম্প তৈরি করতেছি, এবং এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি। আজকে ছাত্রলীগের কর্মীদেরকে গোটা বাংলাদেশে যারা শুনছে, যারা দেখছে, ইউনিয়নে ওয়ার্ডে রাজনীতি করছে, পদ আছে পদ নেই, মূল্যায়িত হয়েছে, অবমূল্যায়িত হয়েছে, আজকে জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারপরও লড়ে যাচ্ছে। আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা কর্মী হয়ে, সংগঠক হয়ে আজকে সবাই যেন এই বৃহত্তর লক্ষ্য সামনে নিয়ে যেন আমরা এগোই, এবং একজনকে কারাবন্দী করবে, কয়জনকে আটকাতে পারবে, একজনের উপর আক্রমণ করবে, পাল্টা আঘাত হবে। আজকে যখন আপনার বাড়িতে আক্রমণ করা হবে, থানায় আজকে যখন বাবা মাকে নিয়ে যাওয়া হবে, তখন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য শক্তি এমন অর্জন করতে হবে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুঝতে পারবে যে তার কি হতে পারে না হতে পারে, সেই ধারণাটা তার যেন সঠিকভাবে পায়, এবং সেটা দেরি করা যাবে না। সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে যে আজকে যদি আঘাত করে কেউ পার পাবে এটি মনে করার কোনো কারণ নেই। আজকে যা করছে প্রত্যেকটি ডকুমেন্টেড। আজকে একটা ছেলেকে একদিনের জন্য যখন ক্লাস পরীক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, আজকে একটা শিক্ষার্থী যখন সার্টিফিকেট কেড়ে নেওয়া হচ্ছে, আজকে একজন শিক্ষার্থীর উপর যখন আঘাত করা হচ্ছে, কোনো ঘটনাই কিন্তু এটি মনে করার কোনো কারণ নেই যে আমাদের সম্মিলিত স্মৃতি থেকে হারিয়ে যাচ্ছে। প্রত্যেকটি আমাদের সম্মিলিত স্মৃতিতে থাকছে, এবং যা হওয়ার তাই হবে। সেই লক্ষ্যে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একেবারে, অনেক ধন্যবাদ। কারণ শেখ হাসিনা মানেই তো আমাদের একটা আশা, ভরসা, স্বপ্ন, এবং সেই স্বপ্ন, আশা, ভরসা পূরণের জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের কোনো বিকল্প নেই। আরো দুটো চিঠি, দুটো মন্তব্য আছে। একটি হচ্ছে এসছে হচ্ছে বেতাগী থেকে, যে বরগুনা জেলার বেতাগী উপজেলার সিফাতদের মতো যারা দীর্ঘদিন রাজপথে ছিল, বড় কোনো পদবি নেই, দুঃসময় সংগঠনের পাশে থেকেছে, তাদের মূল্যায়ন হবে কিনা। এটার সাথে সম্পূরক আরেকটি প্রশ্ন হচ্ছে, আগামীতে আগের মতোই কিংবা এরকম কোনো সুযোগ আছে কিনা এমপি মন্ত্রীদের সুপারিশে, তদবিরে কারো পদায়ন হবে কিনা। যদি হয় তাহলে এই যে এখন যে লক্ষ্য নিয়ে ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে, সেই লক্ষ্যটাকে আসলে অর্জন করা সম্ভব কিনা। এবং আরো একটি মন্তব্য আছে সেখানে, কয়েকজন ছাত্র নেতার নাম আছে যারা মিছিল করছে, রানা, তারপর আকাশ, রুবেল, এরকম অসংখ্য নাম এসছে, যে যাদের আসলে সেরকম বড় কোনো পদ নেই, কিন্তু তারা ওই যে কথাটি একটু আগে আপনি বলছিলেন যে কমিটি হয়নি, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে রাজপথে নেমেছে। এই যে রাজপথে নামা যে যুবকেরা, এই যুবকদেরকে যদি সেইভাবে মানসিক মূল্যায়নটা করা হয়, তাহলে অন্যরাও এগিয়ে আসবে। এই কথাটা আলোচনা আমাদের হয়েছে দেখে আমি আর এই প্রশ্নটা রাখছি না, শুধু তদবিরের প্রশ্নটাই রেখে গেলাম, যে তদবিরের বিষয়টা আশঙ্কা এখনো আছে, সেটি হবে কিনা। এই আরেকটি হচ্ছে যে যখন আমাদের ছেলেরা হামলা মামলা শিকার হয়ে কারাগারে যাচ্ছে, তখন দলের যে আইনজীবীরা আছেন বা
এলাকার যে নেতৃবৃন্দ আছে, যারা এতদিন অভিভাবক হিসেবে ছিলেন, যাদের প্রটোকল দিয়েছে এই ছাত্রলীগের ছেলেরা যার যার এলাকায়, তো তারা সেইভাবে খোঁজ খবরটা নিচ্ছেন না। এই জায়গাটা ছাত্রলীগের সভাপতি হিসেবে কোনো ভূমিকা রাখা যায় কিনা, সেটা যদি একটু জানানো যায় তাদের। প্রথমত আমি ধন্যবাদ জানাই সিফাত, রানা, আকাশ যারা লিখেছে, যারা বলেছে, এবং প্রত্যেকটা নামই আপনি দেখুন, নামটা শুনলেই মনে হয় যে নক্ষত্রের মতো জলজলে নাম। এবং যারা লড়ছে, যারা সমস্ত কিছু উজাড় করে দিয়ে এই দেশটাকে ভালোবেসে, বঙ্গবন্ধু কন্যাকে ভালোবেসে, যারা সমস্ত কিছু করার মতো সমস্ত প্রস্তুতি তারা নিয়ে আসলে ফেলেছে, এবং তাদেরকে আমরা সংগঠিত করতে চাই। এবং সম্ভবত বেতাগী থেকে যিনি লিখেছেন সিফাত, আমাদের উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এর বাইরেও কিন্তু গোটা বাংলাদেশে আমাদের উপজেলা ওয়ার্ড ইউনিয়নের নেতাকর্মীরা কিন্তু প্রস্তুত হচ্ছে। অনেকেই ওয়ার্ড ইউনিয়ন থেকে ঢাকায় এসেছে, পদ পদবি নেই, মিছিল দেখলে কিন্তু তারা সেখানে যাচ্ছে, সংযুক্ত হচ্ছে। থানার সামনে দাঁড়িয়ে তারা সাহস দেখাতে পারছে সেখান থেকে কিভাবে সংগঠিত হওয়া যায়, সেই লক্ষ্যে তারা কাজ করছে। এবং যেটা হচ্ছে যে জায়গায় ভরসাটা পাচ্ছে, একটা হচ্ছে এই লড়াইটা ন্যায়সঙ্গত, দ্বিতীয় হচ্ছে এই লড়াই আমরা জিতবো, তৃতীয় হচ্ছে যে যখন মিছিলটা করে, যখন কর্মসূচিটা করছে, তখন তারা দেখছে যে মানুষের তারা সাড়া পাচ্ছে। যখন মিছিলে পুলিশ আক্রমণ করছে, তখন দেখে দোকানদার, হয়তো সবজির দোকানদার, হয়তো এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানদার, তারা আশ্রয় দিচ্ছে। হয়তো পথচারী একজন, সে ছাত্রলীগের কর্মীদেরকে বের হওয়ার সুযোগ করে দিচ্ছে। হয়তো পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে, বাড়িতে আশ্রয় দিচ্ছে কোনো মা। তো এভাবেই কিন্তু আমাদের ছাত্রলীগের কর্মীরা কাজ করছে। এবং মূল্যায়নের যে মাপকাঠির কথা বললেন, মূল্যায়নে আমি স্পষ্ট করে বলি যে যারা মাঠে থাকছে, রাজপথে লড়াই করছে, দলকে সংগঠিত করছে। আমি সাদ্দাম একটু সংশোধন করে দিই, সেটা হচ্ছে যে মূল্যায়নের চাইতে যে জিনিসটা আমার মনে হলো যে অবহেলাটা যেন না হয়। মানে একটা হয় না যে আমরা কাউকে অন করলাম না, কাউকে অবহেলা করলাম, মানে ওরা, আমার কাছে মনে হচ্ছে যে ওদের সবার চাওয়াটা যেন এরকম, যেন ওরা এই পরিবারের মানুষ, সেই পরিবারের মানুষের মতো করে তাদেরকে যেন ভালোবেসে আগলে রাখা। মানে এটা আমার কাছে বেশি মনে হচ্ছে ওদের লেখার মধ্যে। হ্যাঁ, আমি সেই প্রসঙ্গে আসছি। তো আমরা আসলে সেই যে রাজপথে ভূমিকা, সংকটকালীন সময়ে ভূমিকা, দুঃসাহস মোকাবেলা করার সক্ষমতা, কারণ সাহসই সবচেয়ে বড় রাজনৈতিক গুণ এই মুহূর্তে আমি মনে করি, এবং সাহসই সবচেয়ে প্রভাব বিস্তারী গুণ। এবং এটা আসলে এক ধরনের ছোঁয়াচে, এই সাহস আসলে সবার মধ্যে ছড়িয়ে পড়ছে। তো যে কারণে আমরা সেটার মাধ্যমেই কাজ করতে চাই। আর আরেকটি হচ্ছে যে আমাদের তদবির কিংবা অন্য যে রাজনৈতিক বিষয়গুলো আলোচনা এসেছে, এগুলো আমাদের সংগঠনে নেই, এটি বললে আসলে সত্যকে অস্বীকার করা হবে। এবং এই সংকটগুলো রয়েছে, এবং কমিটি গঠন প্রক্রিয়ায় এটির কারণে অনেক ক্ষেত্রে ব্যত্যয় ঘটে। তবে আমরা চেষ্টা করছি যে এগুলো সংশোধন করার, এবং এগুলো যেন না ঘটে সেই লক্ষ্যে কাজ করার। কমিটি গঠন প্রক্রিয়া আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলার চেষ্টা করি, তার মতামত প্রতিফলন করার চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেন এটি থাকে যে যারা রাজপথে ভূমিকাটি পালন করছে, চ্যালেঞ্জটি গ্রহণ করছে, সংগঠিত করছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে, তাদেরকে আমাদেরকে সামনের সারিতে রাখতে হবে। তবে ধাপে ধাপে ক্রমান্বয়ে সবাই আসবে বলে মনে করি। আরেকটি হচ্ছে যে আমরা আমাদের এই যে অবহেলা, অনাদরের কথা যদি বলেন, তাহলে তো এটি সঠিক যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই আজকে অনেকে দেখবেন যে এই 2 বছরের অধিক সময় তার পরিবারের বাইরে রয়েছে, বাবা মায়ের মুখ তারা দেখেনি, এবং আর্থিক সংকটে তাদেরকে কাটাতে হয়, এবং কত বাড়ি যে তাদেরকে বদলাতে হয়েছে, এক রাতেই যে কত ঘরে তাদেরকে ঘুমাতে হয়েছে, বারান্দায় ঘুমাতে হয়েছে, রাস্তায় ঘুমাতে হয়েছে, গাড়িতে থাকতে হয়েছে, এবং এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। এই সময়ের মধ্যেও তারা ভালোবাসার কথা বলেছে। তারা কিন্তু কোনো ধরনের এক ধরনের অভিযোগ নিয়ে আসেনি। ছাত্রলীগের কোনো কর্মী আসলে নিজেদের ব্যক্তিগত চাওয়া পাওয়া নিয়ে অভিযোগ করে না, কখনোই করে না, এবং তারা সেই প্রত্যাশার কথা বলে। তারা তাদের এক ধরনের, আমাদের তো ভালোবাসার জবাবদিহিতা আছে, সেই জায়গা থেকে তারা কাজ করে। এবং আমি মনে করি যে তাদের আমাদের এই স্পিরিটটার পেছনে কাজ করে। আমরা যেখান থেকে আসি না কেন, যেভাবেই রাজনীতি করি না কেন, বয়স, পেশা, পার্থক্য যাই থাকুক না কেন, আমরা সবাই বাংলা মায়ের সন্তান, আমরা সবাই শেখ হাসিনার কর্মী, আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। এই
পারিবারিক পরিচয়টি আমাদের সবচেয়ে বড়, এবং এটার মাধ্যমে আমাদের সবার সঙ্গে সংযুক্ত হতে হবে, সম্পৃক্ত থাকতে হবে, এবং এটার মাধ্যমে আসলে আমাদের পরস্পরের কাছেও আমাদের সেই সংবেদনশীলতাটা আমাদের সবসময় প্রদর্শন করতে হবে। এবং যেটা আপনি এর আগের প্রসঙ্গে যেটি বললেন যে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করা, কথা বলা, এটি আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। কারণ আজকে যখন একজন ছেলে যখন কারাবন্দী আছে, মা তো এক ধরনের অপেক্ষার প্রহর গুনছে আজকে, এবং এক ধরনের কত মাকে তার সন্তান হারাতে হয়েছে এই রাজনৈতিক আদর্শের জন্য। প্রত্যেক দিনই কোনো না কোনো এই আত্মদানের ঘটনা ঘটছে, প্রত্যেক দিনই কোনো না কোনো আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে, যে কারণে আমাদের সেই চেষ্টাটা আমাদের থাকে। আজকে ছাত্রলীগের সকল মাই, ছাত্রলীগের সকল বাবাই আসলে আমাদের সবার বাবা মা, এবং সেভাবেই কিন্তু আমরা সংগঠনটা করার চেষ্টা করি। হয়তো আমি আহ্বান জানাবো সবাই সবার জায়গা থেকে যে ভূমিকাটি পালন করছে এটি যেন আরো বাড়ে। আমরা হয়তো সব সময় সব জায়গায় রেসপন্স করতে পারি না, সবসময় সবার সঙ্গে কথা বলা হয় না, কিন্তু আমাদের হৃদয়ে এটার প্রতিধ্বনি সবসময় বাজে, আমাদের চোখে জল আসে, আমাদের হৃদয় কেঁপে ওঠে আমাদের ছাত্রলীগের কর্মীদের যখন তারা আক্রান্ত হয়, অন্যায়ভাবে যখন তারা যন্ত্রণার মুখোমুখি হয়। আমরা জানি যে ছাত্রলীগের কর্মীরা লড়তে পারবে, আমরা জানি যে ছাত্রলীগের কর্মীরা সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারবে, আমরা জানি যে ছাত্রলীগের কর্মীরা কিছুই জানে না শুধুমাত্র একটা সুন্দর দেশ ছাড়া। আমরা জানি যে ছাত্রলীগের কর্মীরা কেবল এগিয়ে চলতেই জানে। এরপরও আমরা এই যে মানবিক অনুভূতিগুলো সেটা আমরা প্রবলভাবে অনুভব করি, এবং আমাদের এই অনুভূতির শক্তি আজকে তাদের সঙ্গে কথা হোক বা না হোক, আমাদের না বলা কথাগুলো আমাদের ছাত্রলীগের কর্মীদের জন্য আমাদের জমানো ভালোবাসাগুলো গোটা বাংলাদেশে ফুল হয়ে ফুটুক, রাজপথে আগুন হয়ে ঝরুক, এটাই আমরা চাই। এবং তাদের যে নিঃশব্দ কথাগুলো, এগুলো আমাদের মনের আকুতির কথা। এবং আমি জানি যে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আজকে আমাদের মনের মধ্যে তিনি রয়েছেন। আজকে নেতাকর্মীরা যখন লড়ছে, তিনি জানেন যে একজনের প্রার্থনায় তিনি আছেন, একজনের সাহসের অনুপ্রেরণায় তিনি আছেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। এবং এই আমাদের যে বাংলাদেশের পরিবার, আমরা মনে করি যে এগুলোই বাংলা মায়ের সন্তানদের লড়াইয়ের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। এবং আমরা ছাত্রলীগের কর্মীরা সবাইকে নিয়ে বাংলাদেশের, শুধুমাত্র আমাদের ছাত্রলীগের বাইরেও যেসব ছেলে মেয়ে আছে যারা গণতন্ত্রের জন্য কাজ করতে চায়, অবিচারের বিরুদ্ধে লড়তে চায়, যারা আক্রান্ত হয়েছে, যারা এই রাষ্ট্রের কাছ থেকে কিছুই পায়নি, কিংবা যারা হয়তো বিগত আন্দোলনে যোগ দিয়ে যারা প্রতারণার শিকার হয়েছে, যারা হয়তো তাদের স্বপ্নগুলো হয়তো পূরণ হয়নি, আজকে আমরা তাদের সবার কথা বলতে চাই, সবার হয়ে লড়তে চাই, সবার জন্য জিততে চাই। ছাত্রলীগের কর্মীদেরকে আমি সেই আহ্বানটাই রাখবো। অনেক ধন্যবাদ। অনেকেই আরো প্রশ্ন করছে, কিন্তু সব প্রশ্ন নেওয়া যাবে না এখন আর। আমি এখন অন্য প্রশ্ন করতে চাই। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সে তো একটা মানুষ, কারো ছেলে, কারো ভাই, এবং আমি জানি যে 5ই আগস্ট 2024 পরবর্তী সময়ে আপনার বাবা মারা গেছেন, বাড়ি ঘর পুড়েছে, বাবাকে দেখতে পারেননি। আপনার নিজের জীবনেও তো একটা শূন্যতা আছে। আমরা আপনার নিজের কথাটাই এখন শুনতে চাই, সবাইকে জানাতেও চাই যে অভিযোগের জায়গাটা যেখানে আসে, সেই লেটার বক্সটাও একটা মানুষ, তারও আবেগ অনুভূতি, তারও মানে নিঃশ্বাসের মধ্যে যে নিজের কথা বলারও তো জায়গা লাগে। আমি যেটি মনে করি আসলেই ছাত্রলীগের কর্মীদের যে লড়াই, কিংবা আমি একটা পদে আছি, আমার সবচেয়ে বড় পরিচয় আমি ছাত্রলীগের সদস্য। তো আমার এই লড়াইটা তো ছাত্রলীগের নেতা কর্মীদের লড়াইয়ের চেয়ে আলাদা কিছু নয়। এবং সত্যিকার অর্থে এই আজকে আমরা নির্বাসনে আসতে বাধ্য হয়েছি। এবং আমি যেভাবেই রাজনৈতিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি না কেন, ছাত্রলীগের কর্মী যারা লড়ছে মাঠে থেকে, তাদের সাহসটাকে এগিয়ে রাখতে হবে, তাদের আত্মবিশ্বাসটাকে এগিয়ে রাখতে হবে, এবং তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের সঙ্গে আসলে কোনো কিছু তুলনা চলে না। এবং আমরা যা হারিয়েছি ব্যক্তিগত জীবনে, আমি মনে করি যে আমাদের ছাত্রলীগের কর্মীদের তাদের যে হারানোর গল্প, তাদের যে বেদনার গল্প, এটি আরো অনেক গভীর আমি মনে করি। কিন্তু আমি একজন সন্তান হিসেবে, আমার বাবা মায়ের সন্তান হিসেবে, কিংবা এই ছাত্রলীগ পরিবারের সদস্য হিসেবে আমিও আমার বেদনাকে অনুভব করি। আমার যে কষ্ট থাকে ব্যক্তিগত জীবনের, সেগুলো প্রচন্ড ভাবে আমাকে নাড়া দেয়। কিন্তু এই নাড়াগুলো আসলে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে আরো বেশি আমাকে সংযুক্ত করে। এই নির্বাচন আমাদেরকে হয়তো একটা পরিস্থিতির মধ্যে নিয়ে এসেছে, কিন্তু এটা সত্যিকার অর্থে আমাদেরকে আরো প্রবল ভাবে আমাদের নেতা কর্মীদের কাছেই নিয়ে গেছে। এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের যে
এই প্রত্যেকটি গল্পই, কারণ বেদনার গল্প তো আসলে ছাত্রলীগের সবার জীবনই আছে। এই 5ই আগস্টের পরে শুধু ছাত্রলীগের কর্মী কেন, গোটা বাংলাদেশের সকল মানুষের জীবনে একটা করে বেদনার গল্প আছে, একটা করে হারানোর গল্প আছে, প্রত্যেক মুহূর্তে আতঙ্ক থাকার গল্প আছে, না পাওয়ার গল্প আছে, অপমান অপদস্থ হওয়ার গল্প আছে, নির্যাতনের শিকার হওয়ার গল্প আছে, কারো অপেক্ষায় থাকার গল্প আছে, যে কেউ হয়তো মানে কোনো কথা বোঝানো যাচ্ছে না। হ্যাঁ, সবকিছুই আছে। তো আমরা এই কথাগুলো আসলে আমরা যখন স্মরণ করি তখন তত বেশি আসলে আমাদের যে সীমাবদ্ধতা আছে বা আমাদের যে সংকট আছে বা আমাদের ভুল ত্রুটিও যদি থেকে থাকে সেগুলো সংশোধন করে লড়াইটাকে কিভাবে শক্তিশালী করা যায়, আমাদের অগ্রাধিকারটাকে কিভাবে নির্ধারণ করা যায়, আমাদের সংগ্রামটাকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায়, এবং এসব যদি বাদও দিয়ে আমাদের যারা লড়ছে রাজপথে থেকে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, আমরা যতটুকু পারি ফ্যাসিলিটেট কিভাবে করা যায়, তাদের গতিটাকে কিভাবে অ্যাক্সিলারেট করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু আমরা সবাই সবার জায়গা থেকে আমরা কাজ করি। আসলে আমরা আমাদের বেদনার গল্প বলি আমাদের বিজয়ের গল্প লেখার জন্য, আমরা আমাদের দীর্ঘশ্বাসের কথা স্মরণ করি আমরা বাংলাদেশের জনগণের মুক্তির আস্বাদন দেওয়ার জন্য, আমরা নির্বাসনের মধ্যে আছি তো বাংলাদেশের জনগণের সঙ্গে মিলিত হওয়ার জন্যই, এবং প্রত্যেক মুহূর্তই আজকে তো আমরা প্রহর গুনছি বাইরে থাকার জন্য, আমরা প্রহর গুনছি বাংলাদেশে যাওয়ার জন্য, এবং আমরা বিশ্বাস করি যে সেই রাজপথই আমাদের শেষ ঠিকানা হবে এবং সেখানেই আমরা আবার সবার সঙ্গে আমাদের মিলনস্থল হবে, বা আমরা সেটাই করব। এবং সেই সময়গুলো যাতে নির্মাণ করা যায়, সেই সময়গুলো যেন দ্রুত তৈরি করা যায়, কারণ যত দ্রুত আমরা আমাদের এই ফয়সালাটা করতে পারবো তত দ্রুত বাংলাদেশের জনগণের জন্য মঙ্গল বয়ে আসবে। তো সেটাই আমি মনে করি যে সেটাই সবচেয়ে বড় পারিবারিক গল্প বাংলাদেশের জনগণের জন্য। একেবারে হ্যাঁ, সেটাই আমাদের আসলে গল্প, সম্মিলিত গল্পটাই আমাদের লিখতে হবে আসলে। ছোট ছোট আমরা শুনি যে এই পত্রিকা সেই পত্রিকা, এই গসিপ সেই গসিপ, একটা আওয়ামী লীগের মধ্যে ছোট ছোট গ্রুপিং, তারপরে একটা রিফর্ম আওয়ামী লীগ নামের একটা ছোট ছোট প্রোডাক্ট মাঝে মাঝে মার্কেটে আসে, সে প্রোডাক্ট লঞ্চ করে কেউ কেউ, এবং সেটা নিয়ে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি হয়। এই প্রোপাগান্ডাগুলোকে যত দিন আসছে যেন এগুলো চ্যালেঞ্জগুলো বাড়ছে, সেটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যেমন অঙ্গ সংগঠনগুলোর জন্য ঠিক তেমনি। আর বাংলাদেশ আওয়ামী লীগের হার্ট যদি আমরা ছাত্রলীগকে বলি, প্রাণ শক্তি, তাহলে ছাত্রলীগের জন্য তো আসলে এই প্রোপাগান্ডাগুলোর চাপও একটু বেশি হয়ে যায়। তো সেই প্রোপাগান্ডাগুলো যে রিফর্ম করা, ছোট ছোট গ্রুপিং এর যে গল্পগুলো বাইরে থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এগুলো সম্পর্কে যদি একটু আমরা আমাদের দর্শকদের, আমাদের যারা দেশে বিদেশে যে সকল অঙ্গ সংগঠনের সকলেই শুনছেন তাদের জন্য একটু ছোট করে যদি কিছু বলা যায়। আমি মনে করি যে সরকার আসলে বিচলিত, এবং যারা এই গসিপ গুলো তৈরি করছে, যারা বিভক্তির কথা বলছে, অনৈক্যের কথা বলছে, আসলে তারা অন্যায় অবিচার এত করছে যে নিজের পিঠ বাঁচাতে চায়, এবং সে লক্ষ্যেই তারা এই পরিস্থিতিগুলো তৈরি করছে। যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ অনেক বেশি ঐক্যবদ্ধ, অনেক বেশি শক্তিশালী, এবং শুধু তাই নয়, আমি মনে করি যে এই ঐক্য অনেক বেশি সুদৃঢ়, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার দেশত্ব শেখ হাসিনার নেতৃত্ব দলে জনগণের কাছে এটি অবিশ্বাস্য এক ধরনের নৈপুণ্যের সাথে আমাদের একটা প্রবল শক্তির বন্ধনে আমাদেরকে আবদ্ধ করে। এবং আজকে এই সব কৃত্রিম গল্প তৈরি করে কিংবা এই তথাকথিত সরকার নিয়োজিত বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা মেশিন এগুলো প্রচার চালিয়ে এটি আমি মনে করি যে কোনো পার্থক্য তৈরি করা যাবে না। আজকে তারা বিচলিত, আজকে আওয়ামী লীগের কর্মীরা ছাত্রলীগের কর্মীরা বিচলিত নয়। তারা হয়তো ভাবে যে মিথ্যে দিয়ে সত্যকে ঢেকে দেওয়া যায়, কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদের কাছে সত্য এবং মিথ্যার পার্থক্য কিন্তু পরিষ্কার, এবং বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময় তারা সাদা এবং কালো বুঝতে পারে, তাদের দূরদৃষ্টি রয়েছে, তারা জানে যে তাদের ঐক্যের জায়গা কোনটি, তারা জানে যে তারা কিসের জন্য লড়ছে, এবং তারা জানে তারা এই আওয়ামী লীগ পরিবারকে তারা কত ভীষণ ভাবে ধারণ করে। এটা আমি মনে করি যে যারা এই কাজগুলো করছে তারা আরো বেশি জানে, এবং সে কারণেই তারা এই পরিস্থিতিগুলোর তারা আশ্রয় নিচ্ছে, এবং এগুলোর মাধ্যমে আসলে আমি মনে করি যে কোনো আমাদের যে চলমান লড়াই কোনো ধরনের এটা কোনো স্পিড ব্রেকার নয়, বরং এটা আমাদের গতিটা আরো বাড়াবে,
এটা শক্তিটা আরো বাড়াবে, এরা ঐক্যটা আরো বাড়াবে। এবং আমি মনে করি যে তাদের আন্দোলন যেহেতু শক্তিশালী হবে এবং তারা যেহেতু জনগণের সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারছে না, জনগণকে ডেলিভারি দিতে পারছে না, বাক্স পেটটা তাদের গুছাতে হবে, বাক্স পেটটা গুছিয়ে তাদেরকে বিদায় নিতে হবে। এবং এটা এমন একটা খেলা তারা খেলছে যে খেলায় তারা জানে যে ফলাফলটা কি হবে। তা আমরা দ্রুত জিততে চাই এবং সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি সেই লক্ষ্যে। এবং এইটা দ্রুত হওয়া কিংবা এই লড়াই আমরা জিতবো, এটার আত্মবিশ্বাসের কারণ কিন্তু যতটা না দল তার চেয়ে বেশি জনগণ। কারণ এই সবচেয়ে রাজনীতির প্রাণকেন্দ্র কিন্তু জনগণ। আজকে কিন্তু বাংলাদেশের সমস্যাগুলো ফেস করছে সবচেয়ে বেশি আমাদের নেতাকর্মীদের বাইরে আমাদের বাংলাদেশের জনগণ। তারা যখন দেখছে যে তারা এই পরিস্থিতিগুলোর মধ্য দিয়ে রয়েছে এবং তাদের সামনে একমাত্র বিকল্প হচ্ছে পরিবর্তন, তাদের সামনে একমাত্র বিকল্প হচ্ছে লড়ে যাওয়া, তাদের সামনে একমাত্র বিকল্প হচ্ছে একটি ঐতিহ্যবাহী প্রমাণিত এবং যেটি পারফরমেন্স করেছে অতীতে এমন একটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়া, তখন কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের দলের নেতৃত্বে জনগণের যে সংগ্রাম সেটি শক্তিশালী হওয়াই ভবিষ্যতে একটা স্বাভাবিক গতিবিধি। তো সে কারণে আমি মনে করি যে এই ধরনের প্রোপাগান্ডা, এই ধরনের প্রচারণা এটির কোনো সুযোগ নেই। এবং আমাদের নেতাকর্মীরা অনেক বেশি সচেতন রয়েছে এবং একই সঙ্গে যে পরিস্থিতি আমরা অতিক্রম করছি, এই পরিস্থিতি আমাদেরকে আমাদের রাজনৈতিক দৃঢ়তা, রাজনৈতিক বিবেচনাবোধ সবকিছুই, রাজনৈতিক আদর্শের প্রতি আপোষহীনতা সকল কিছু আসলে দৃঢ় করছে, শক্তিশালী করছে। এই প্রতিকূল পরিস্থিতি আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক দৃঢ়তাকে আরো বাড়িয়েছে, লড়াই করার সাহসটা আরো বাড়িয়েছে। এবং যে স্পৃহাটা প্রয়োজন, যে অদম্য আত্মবিশ্বাসটা প্রয়োজন, সমস্ত প্রতিকূলতাকে ডিঙ্গিয়ে ভেঙে চুড়ে দিয়ে নতুন করে গড়ার যে হিম্মত, এটি ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীদের মধ্যে আরো শক্তিশালী ভাবে তৈরি করেছে। এবং আমরা একটাই রাস্তা জানি, সেটা হচ্ছে সামনে এগোতে হবে এবং আমরা একটাই ফলাফল জানি, সেটা হচ্ছে বিজয় ছিনে নিতে হবে এবং সেটাই হবে। আমি তো ভেবেছিলাম আর প্রশ্ন নেব না, কিন্তু তিতুমির কলেজ থেকে অসংখ্য প্রশ্ন করেছে, তো একটা প্রশ্ন ওদের নিতেই হয়। সেটি হচ্ছে তিতুমির কলেজে প্রায় 9 বছর ধরে কোনো কমিটি নেই, ওদের ছেলেরা কাজ করে যাচ্ছে মাঠে, অনেকের নামও আছে। তো লিখেছে যে তিতুমির কলেজ ছাত্রলীগের হৃদয় ভাই কাজ করছে, আমরা কাজ করছি তিতুমির কলেজের কমিটি নিয়ে কিছু বলবার জন্য। আরেকটি প্রশ্ন আছে, ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি নেই দীর্ঘ 1 যুগ ধরে, এটি একটি প্রশ্ন। এবং আরেকটি হচ্ছে, গতকাল ঢাকা কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ করে যাওয়ার পথে 3 জন নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে, নেতাকর্মীকে। এই প্রসঙ্গে যদি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি কিছু বলেন। একটি হচ্ছে তিতুমির কলেজে আমাদের নেতাকর্মীরা অনেক বেশি সক্রিয় এবং আমাদের যারা সেখানে ছাত্রলীগের কর্মী রয়েছে, আপনি যার নাম বলেছেন, তিনি সহ অন্যান্য আমাদের যারা রাজনৈতিক কর্মী রয়েছে, তারা খুব চমৎকার ভাবে আমাদের দলটাকে সংগঠিত করছে, কলেজগুলোতে কার্যক্রম পরিচালনা করছে, আমাদের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করছে, নিজেরাও তারা অনেক কিছু করছে এবং একটা সাংগঠনিক কাঠামো এটি দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে। আমরা আসলে ইতিমধ্যে কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে, চলছে এবং তিতুমির কলেজেও হবে। আশা করি যে শুধু তিতুমির কলেজ না, বাংলাদেশের সকল জায়গাতে আসলে আমরা কমিটিগুলো ডিক্লেয়ার করব এবং সেটির আলোকে এই সাংগঠনিক সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে। আমরা তিতুমির কলেজ ছাত্রলীগকে খুবই শক্তিশালী জায়গায় দেখতে চাই, আগামী দিনের আন্দোলন সংগ্রামে সামনে থেকে দেখতে চাই, ভ্যানগার্ডের ভূমিকা দেখতে চাই এবং সেটা তারা করবে আমি নিশ্চিত করে বলতে পারি। এই বিশেষ করে এই চ্যালেঞ্জিং সময়টুকু তারা যেভাবে তারা এগিয়েছে, সংগঠিত হয়েছে, দুর্দান্ত এবং আশা করি সেটি হবে। আর আরেকটি হচ্ছে আমাদের ঢাকা কলেজ ছাত্রলীগ, আমাদের এখানেও আমাদের নেতাকর্মীরা, অনেক নেতাকর্মী কারাবন্দী হয়েছে, তারা মিছিল করেছে, দলের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেছে। গতকালকেও শিক্ষার্থীদের এবং জনগণের সংকট পূরণে আমাদের যে লিফলেট বিতরণ কর্মসূচি, লিফলেট দেওয়া হচ্ছে, আজকে কিন্তু লিফলেট বিতরণ করার জন্য তারা তাদেরকে কারাবন্দী করছে, তাদেরকে নিয়ে যাচ্ছে এবং যাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে, কয়েকদিন আগে জামিন পেয়েছে দীর্ঘ সময় পরে, তাকে আবার নতুন করে আমাদের ঢাকা কলেজ ছাত্রলীগের সংগঠক রহমত সহ আরো 2 জনকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং কারাগারে তাদেরকে
রাখা হয়েছে। এবং এই পরিস্থিতিটা এটা একটা উদাহরণ মাত্র যে গোটা এই বাংলাদেশের সকল জায়গাতেই ঘটনাগুলো ঘটছে। এবং দেখুন যে আপনি দেখুন যে কারাবন্দি যে হচ্ছে কারণগুলো যদি দেখেন, কোথাও দেখবেন যে কেউ লিফলেট বিতরণ করছে, কোথাও হয়তো সাধারণ মানুষের জন্য কেউ খাবার নিয়ে গেছে শেখ হাসিনার পক্ষ থেকে, কেউ হয়তো মানুষের দাবি দেওয়ার কথা বলছে, কেউ হয়তো রাজবন্দীদের মুক্তি চাচ্ছে, কেউ হয়তো বিচার বিভাগের স্বাধীনতা চাচ্ছে, কেউ হয়তো অধিকার চাচ্ছে, কেউ হয়তো নিষেধাজ্ঞা রাজনীতি বাতিল করার কথা বলছে। এগুলো রাষ্ট্রের চোখে অপরাধ। শিশু হত্যা অপরাধ নয়, সারের সংকট অপরাধ নয়, এই যে বিদ্যুৎ সংকট বাংলাদেশে তৈরি হলো সেটি অপরাধ নয়, ব্যাংকগুলো লুট করা হচ্ছে সেগুলো অপরাধ নয়, মেধার ভিত্তিতে চাকরি পাচ্ছে সেগুলো অপরাধ নয়, মেধার ভিত্তিতে চাকরি পাচ্ছে চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে সেগুলো কোনো কিছু অপরাধ নয়। এমনকি যে এক ধরনের ভুয়া ভোটের মাধ্যমে ক্ষমতায় আছে, জোচ্চুটির মতো করে ক্ষমতায় আছে, সেগুলো কোনো অপরাধ নয়। আজকে অপরাধ হচ্ছে যে মানুষের কাছে যা, অপরাধ হচ্ছে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা, অপরাধ হচ্ছে যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া, শান্তিপূর্ণ প্রক্রিয়ায় রাজনীতি করাটা হচ্ছে অপরাধ। তারা যেভাবে আগুন দিয়েছে, মানুষ হত্যা করেছে, সেগুলোকে তারা দায়মুক্তি দিয়েছে, কারণ তারা মনে করেছে যে এগুলো দায়মুক্তি পাওয়ার মতো বিষয়। আর ধরছে কাদেরকে? যারা এই কাজগুলো করছে। তো আমরা বিশ্বাস করি যে কতজনকে তারা আটকাতে পারবে, কতজনকে তারা কারাগারে রাখতে পারবে। ছাত্রলীগের কর্মীরা এই সব কিছুকে ভয় পায় না, ছাত্রলীগের নেতা কর্মীরা এসব কিছুকে কেয়ার করে না। ছাত্রলীগের কর্মীরা জেলের তালা ভেঙেই তারা ইতিহাস তৈরি করেছে। জেলে যাবে, সেখানে তারা মুজিবের তরুণ দিনের দিনগুলোর মতো কারাগারে রোজ নামচা লিখবে। সেই কারাগারে বসে তারা অনশন করবে, সেই কারাগারে বসে তারা অন্যায় অবিচারের প্রতিবাদ করবে। তাদেরকে কখনো মচকানো যাবে না, তাদেরকে কখনো ভাঙা যাবে না। তারা দুর্নিবার পণ নিয়ে গণতন্ত্রের কথা বলবে, মুক্তির কথা বলবে, মানুষের অধিকার কথা বলবে। বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন লড়াই করে বাঁচতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীরা এটি শুধু স্ট্যাটাস দেন, এটা শুধু দেয়ালে লেখা না, এটা ধারণ করে ছাত্রলীগের কর্মীরা বাঁচে, এটা হৃদয়ে ধারণ করে। এই কথাগুলো লেখা ছিল পাকিস্তানের জেলখানায়, এই কথাগুলো লেখা আছে জেনারেল এরশাদের জেলখানায়, এই কথাগুলো লেখা আছে ইউনূসের জেলখানায়, এই লেখাগুলো আমরা বর্তমানেও লিখে চলেছি। এবং এই কথাগুলো লিখেই আমরা সবকিছু এই অন্ধকারের শক্তি, গণতান্ত্রিক স্বৈরাচারী ফ্যাসিবাদী বন্দোবস্ত গুড়িয়ে দিয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করবো। তো আমরা ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি গঠন প্রক্রিয়াটাও এটা বলতেই হবে, যে প্রকাশ্যেই বলতে হবে যে কমিটির গঠন প্রক্রিয়াটা স্থবির হওয়া, এটা না হলেই ভালো হতো। আমরা চেষ্টা করছি এই কমিটি গঠন প্রক্রিয়াটা ঘোষণা করার জন্য, আমরা এটি নিয়ে কাজ করছি। আশা করি, আমরা আশাবাদী যে এটি ঘোষিত হবে। এবং ঢাকা কলেজ সহ বাংলাদেশের সকল কলেজের শিক্ষার্থীদেরকে, বিশেষ করে আমাদের জেলা পর্যায়ের সরকারি কলেজগুলো আছে, সবাইকে আমি ছাত্রলীগের সমস্ত সংগঠকদেরকে আহ্বান জানাবো যে আপনারা সবাইকে সক্রিয় করার চেষ্টা করুন, সবাইকে সংগঠিত করার চেষ্টা করুন, শিক্ষার্থীদের কাছে যান, তাদের নিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম, শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া যা যা করা পর্যন্ত তাই করুন, ক্যাম্পেইন করুন, মানুষের কাছে যান। আমাদের সমস্ত কলেজগুলো ঐক্যবদ্ধ হয়ে তারা আগামী দিনে, বিশেষ করে আমাদের জেলা পর্যায়ে আমাদের ঐতিহ্যবাহী কলেজগুলো রয়েছে, জেলা পর্যায়ের কলেজ, উপজেলা পর্যায়ের কলেজগুলো রয়েছে, সবাই মিলে আপনারা কাজ করুন। যে জায়গায় আছেন, যেই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দিচ্ছেন না, আপনি আপনার জায়গা থেকে যেভাবে কর্মকাণ্ড করে যায় সেটি করুন। যেখানে যে অবস্থায় সংগঠিত করে দেয়, শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ করে দেয়, সেটি করার চেষ্টা করুন। গোটা বাংলাদেশে আপনার বিচারণ ক্ষেত্র সেটি মনে করে যা করা প্রয়োজন সংগঠনের জন্য আপনি তাই করুন। আন্দোলন সংগ্রাম শক্তিশালী করার জন্য আপনার বিবেচনা অনুযায়ী যা করা প্রয়োজন আপনি তাই করার জন্য প্রচেষ্টা অব্যাহত করুন। আমরা আমাদের জায়গা থেকে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করব, যেটি আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায়, যেটি আমাদের সংগঠনকে শক্তিশালী করে, ঐক্যবদ্ধ করে, যেটি দীর্ঘমেয়াদে আমাদের সংগঠনের আন্দোলন সংগ্রামকে শক্তিশালী করে। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে, কিন্তু যুক্তরাষ্ট্রের ছাত্রলীগের কমিটি কবে হবে ওরা বারবার প্রশ্ন করছে, এটা যদি একটু ছোট্ট করে উত্তর দেয়া যায়, তারপরে আরেকটা প্রশ্ন করে আমরা শেষ করবো আর কি। যুক্তরাষ্ট্রের প্রথমে কমিটি হওয়ার কথা ছিল, যে কমিটিটা কবে হবে? একটি হচ্ছে যে আমরা আমাদের আন্তর্জাতিক ইউনিট যেগুলো রয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ আমাদের বিভিন্ন দেশে, সেগুলো আমাদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। আমাদের কর্মীরা কিন্তু সক্রিয় রয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের ছাত্রলীগের কর্মীরা অনেক ডাইনামিক, তারা অনেক ভিশনারি, তারা অনেক বেশি তারা ভালো অর্গানাইজার এবং খুবই শক্তিশালী সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছে, সাহসের প্রমাণ দিচ্ছে। অন্যান্য আন্তর্জাতিক ইউনিটগুলোতে আমাদের যুক্তরাজ্য সহ অন্যান্য আন্তর্জাতিক ইউনিটগুলোর কর্মীরা সেটি করে যাচ্ছে, এবং তারা দিনের পর দিন তারা সেটা করে যাচ্ছে। সাংগঠনিক পদ পদবী পরিচয় এগুলো নিয়ে
বিলম্ব হয়েছে, স্থবিরতা তৈরি হয়েছে, কিন্তু তারা কিন্তু অনতিবিলম্বেই সবকিছু করেছে। তাদের কিন্তু আমাদের সাংগঠনিক সংকট থাকলেও তারা কিন্তু সবকিছুর একটা সমাধানের উপায় খুঁজেছে। তো আমরা বিশ্বাস করি যে কমিটি গঠন প্রক্রিয়া হলে আমরা বিশ্বাস করি যে এটার গতিটা আরো বাড়বে। যুক্তরাজ্য সহ সকল আন্তর্জাতিক ইউনিটি কমিটি ঘোষিত হবে, ধাপে ধাপে সবখানে কমিটি ঘোষিত হবে, এবং যে কাজগুলো দিচ্ছি শুধুমাত্র পদায়িত হওয়া নয়, যে ওয়ার্ক প্ল্যান গুলো দেওয়া হচ্ছে সেগুলো এক্সিকিউট করতে হবে, সেটা করার জন্য। এবং আরেকটা কথা বলি যে এটা হলে এটা করবো, এটা বিবেচনাতেও রাজনীতি করা যাবে না। আপনি যা মনে করেন ছাত্রলীগের কর্মী হিসেবে, সংগঠক হিসেবে, দলের জন্য যেটা করা প্রয়োজন এখন থেকে বাস্তবায়ন করতে হবে। আমি এটা হওয়ার পরে এটা করা শুরু করবো এটি নয়, কাজ করে যেতে হবে, এবং এই কাজটাইকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমরা যে লড়াইটা লড়ছি লড়াইটাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আর আমরা আমাদের জায়গা থেকে সাংগঠনিক স্ট্রাকচার গড়ে তোলার জন্য যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এবং ঘোষণা করবো। এবং অনেক ধন্যবাদ। সব জেলা উপজেলা থেকে সবাই দেখছে আমাদের অনুষ্ঠান। তো সবকিছুতে আমার কাছে এই মুহূর্তে যেটা মনে হয়, 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশে যখন জঙ্গি সন্ত্রাসী হামলা চললো এবং বঙ্গবন্ধু কন্যাকে তার জীবনের নিরাপত্তার প্রয়োজনে যখন স্থানান্তরিত করতে হলো, সেই সময় সারা বাংলাদেশে যা ঘটেছে তখন কিন্তু কেউ বিশ্বাস করেনি আবার মিছিল হবে, মিটিং হবে, আওয়ামী লীগ ছাত্রলীগ কথা বলবে, স্লোগান হবে। তো সেই স্থবিরতাকে কিন্তু জয় করেছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল, বিশেষ করে ছাত্রলীগ। এবং এই ছাত্রলীগকে আমরা ভাষা আন্দোলনে দেখিনি, ছাত্রলীগকে শুনেছি। আমরা মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগকে দেখিনি। আমরা যারা এই সময় বা আমাদের বয়সে যারা, তারা শুনেছি। কিন্তু আজকের যে ছাত্রলীগকে আমরা দেখছি, 5 আগস্ট থেকে তারা দায়িত্ব তুলে নিয়েছে হাতে, এবং আমার মনে হয় যে এটাই ইতিহাস। তো ইতিহাসের এই পাতাকে নিয়ে আমাদের এই লড়াই কতদিনের আমরা জানি না, কিন্তু লড়াই যে করতে হবে সেটা আমরা জানি, লড়াই চালিয়ে যেতে হবে। তো সবার উদ্দেশ্যে শেষ কিছু যদি বলার থাকে, আমরা শেষ করব অনুষ্ঠান। লড়াইটা তো আমরা লড়ছি এবং এই লড়াইটা চালিয়ে যেতে হবে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত। চূড়ান্ত বিজয় শুধুমাত্র একটা কমিটি নয়, চূড়ান্ত বিজয় শুধুমাত্র মিছিল নয়। আমরা আমাদের বিজয়ের বন্দরে পৌঁছাতে চাই গণতন্ত্র প্রতিষ্ঠা করার মাধ্যমে, আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন তৈরি করার মাধ্যমে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে, জনগণের জন্য একটা কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার মাধ্যমে, এই সন্ত্রাসবাদী মৌলবাদী রাজনীতিকে পরাজিত করে পজিটিভ কম্পিটিশনের, প্রতিযোগিতা ভিত্তিক গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে, অন্তর্ভুক্তি রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এটিকেই সবচেয়ে বড় দায়িত্ব মনে করছি। এবং কেন আমরা লড়বো না? এই বাংলাদেশ, এই দেশ আমাদের কাছে মায়ের মতো। মাকে যেমন আমরা ভালোবাসি, এই দেশকে একই রকম করে আমরা ভালোবাসি। আজকে এই দেশ যেভাবে চলছে, ভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। যেভাবে সরকার ফাংশন করছে, এটা জনগণের কোনো কাজে আসছে না, বরং জনগণকে প্রত্যেক মুহূর্তে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে, আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে। দেশটা পরিণত হয়েছে মানুষ মারার যন্ত্রে, দেশটা পরিণত হয়েছে আমাদের মায়েদের জন্য আতঙ্কের, এই দেশটা পরিণত হয়েছে বাবাদের জন্য ভাবনার, শঙ্কার, উদ্বেগের। এই দেশটা পরিণত হয়েছে আমাদের মেয়েদের জন্য যারা সাহসের সঙ্গে, আনন্দের সঙ্গে, উচ্ছ্বাসের সঙ্গে পৃথিবী জয় করার কথা ভেবেছে, তাদেরকে আজকে বন্দি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের সবার জন্য আমরা এই দেশ মাকে আমরা বিজয়ী করতে চাই, এবং আমরা দেশ মায়ের সন্তান হিসেবে আমরা আমাদের দায়িত্বটা পালন করতে চাই। এবং আমরা মনে করি যে এটাই সবচেয়ে বড় দায়িত্ব। এবং যে কারণে কিন্তু ছাত্রলীগের কর্মীরা ক্যারিয়ারের কথা ভাবছে, সার্টিফিকেট নাই, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দিচ্ছে না, চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে, আজ এখানে থাকছে ওখানে থাকছে। দেশের জন্য তারা লড়ছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুরক্ষিত সমৃদ্ধ বাংলাদেশের জন্য তারা লড়ছে। জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো তারা ব্যয় করছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। এবং আমরা এটা লড়ে যেতে চাই কোনো প্রত্যাশার বিনিময় নয়, কোনো মূল্যায়নের বিনিময় নয়, বরং মায়ের প্রতি সন্তানের দায়িত্ব হিসেবে এই লড়াইটা আমরা লড়তে চাই। এবং আমরা কোনো ধরনের এক ধরনের আত্মতৃপ্তিতেও ভুগতে চাই না। আমরা এটা করেছি ওটা করেছি, যতক্ষণ না আমরা বিজয় ছিনিয়ে আনতে পারবো, যতক্ষণ না পর্যন্ত বাংলা মাকে মুক্ত করতে পারবো, যতক্ষণ না আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আত্মতৃপ্ত হওয়ার সুযোগ নেই। ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। আসুন না আমরা এই লড়াইটা লড়ি,
এই লড়াইয়ে বিজয় অর্জন করি, তারপরে বাংলাদেশের জনগণকে আমরা উদযাপন করব, তারপরে বাংলাদেশের জনগণের জন্য আমরা আনন্দের কারণ দেবো। এবং তখনই আমাদের চলমান যে লড়াই সংগ্রাম, এই চলমান লড়াই সংগ্রামের একটি ধাপ আমরা অতিক্রম করেছি এটি বলতে পারবো। একেবারে অনেক ধন্যবাদ সাদ্দাম হোসেন। অনেক আমার মনে হয় যে প্রক্রিয়ায় বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে 5 আগস্ট 2024 পরবর্তী সময় থেকে, এই ছাত্রলীগকে দেখি আমরা আরো বেশি আশাবাদী হতে পারি, সাহসী হতে পারি, অনুপ্রাণিত হতে পারি। ছাত্রলীগ সেটা 5 আগস্ট 2024 পরবর্তী সময় সেটা অর্জন করেছে এবং অবশ্যই এই কৃতিত্বের দাবিদার ছাত্রলীগের সভাপতি হিসেবে সাদ্দাম হোসেনকে আমরা দিতেই পারি। এবং বাংলাদেশ ছাত্রলীগের কমিটিতে যারা আছেন তাদের সকলকেই আমরা এই ক্রেডিটটা দিয়ে সম্মানিত করতে পারি, কারণ এখন ভালো ভালো কাজের জন্য একটু হলো ধন্যবাদ দিতে হবে, একটু হলো আমরা সমালোচনা যখন করি কাজে ভালো কাজের ধন্যবাদ, সাহসী অনুপ্রেরণা আমাদেরকে দিতেই হবে আমাদের এই ভাইদেরকে। তা না হলে কাজের মূল্যায়ন হয় না, কাজ করবার জন্য ভবিষ্যতের অনুপ্রেরণাও হয় না। তাই আমি মনে করি যে সাদ্দাম হোসেন অনেক ধন্যবাদ 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে সারা বাংলাদেশের ছাত্রলীগের তৃণমূলের কর্মীদেরকে সংগঠিত করবার জন্য এবং আমাদেরকে সাহসী অনুপ্রাণিত করবার জন্য, এবং যারা মাঠের রাজপথে আছেন